আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আলটিমেট লার্নার্স স্কুলে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে উপস্থাপন করছি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয় বায়োলজি বিষয়ক প্রথম অধ্যায় জীবন পাঠ। তো প্রথম অধ্যায় কী আছে সেগুলো আমি পাশে লিখে রেখেছি, এগুলো আজকে আমরা পড়াবো। যেহেতু এই বায়োলজি চ্যাপ্টারটি ব্যাখ্যা দিতে অনেক বড়, তোমরা যখন আরেকটু লেভেল আপ হবা তখন তোমরা বুঝতে পারবা যে বায়োলজি জিনিসটা কী। তখন এক একটা বই এত মোটা করে হবে এবং দুটি পাঠে বিভক্ত থাকবে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই মূল পড়াতে। তো আমি প্রথমে 1 নাম্বারটা আগে আমরা শিখব। আমরা প্রথমেই নিব হচ্ছে জীববিজ্ঞানের ধারণা। জীববিজ্ঞান কি? প্রকৃতিতে আমরা জড় উপাদান আর জীব উপাদান দেখি, অবশ্যই দেখি। আমাদের এই খাতা কলম সবই হচ্ছে জড় উপাদান, কিন্তু এই জড় উপাদানের যে গুণাগুণ সেগুলো কিন্তু জীববিজ্ঞানে অর্থাৎ বায়োলজিতে আলোচনা করা হয়নি। সেগুলো আছে রসায়নের অংশ। কিন্তু আমাদের যে জীবের উৎপাদন, যে আমাদের যে জীব বৈচিত্র্যের উপাদানগুলো রয়েছে সেগুলোর গুণাগুণগুলো কোথায় ব্যাখ্যা করা হয়েছে? জীববিজ্ঞানে। তো আমরা এখান থেকে একটা সংজ্ঞা লিখতে পারি। তো আমরা যদি লিখি, তোমরা জীববিজ্ঞান কী লিখতে পারি? আমরা কি বলছিলাম, জীবের যে বৈশিষ্ট্য আর গুণাগুণ নিজে আলোচনা যেখানে করা হয় সেটাই হচ্ছে জীববিজ্ঞান। তো আমরা লিখতেই পারি। তো যদি দেখো, আমি জীববিজ্ঞানের যে সংজ্ঞাটি আছে সেটা দিলাম। জীবের জীবন ও গুণাগুণ নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, তাকে জীববিজ্ঞান বলে। তো জীববিজ্ঞান কাকে বলে এবং এটার সংজ্ঞা আমরা জেনে নিলাম এবং এটা কোথায় ব্যবহৃত সেটাও জানতে পারলাম আমরা। এই জীববিজ্ঞান যেটা অর্থাৎ জীব নিয়ে যে আলোচনা, সেটা কিন্তু প্রকৃতি বিজ্ঞানের একটি প্রাচীন শাখা। এটা প্রকৃতি বিজ্ঞান যেটা রয়েছে সেটা একটা প্রাচীন শাখা এবং পৃথিবীতে প্রথম যে উৎপত্তি হয়েছিল সেটার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। এটা তোমাদের জানা দরকার নেই, এটা তোমাদের হায়ার ক্লাসের। তো আমি যদি লিখি জীববিজ্ঞান, ঠিক আছে, আমি যদি লিখি জীববিজ্ঞান, এটার ইংরেজি পরিভাষা কী তাইলে? এটি ইংরেজি পরিভাষায় এটাকে বলা হয় বায়োলজি। তো বায়োলজি এই শব্দটা কোন ভাষা থেকে এসেছে? এই শব্দটা কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন ভাষা। এটা ল্যাটিন ভাষা বা আমরা ল্যাটিন শব্দও বলতে পারবো। তো ল্যাটিন ভাষা থেকে যদি আসে থাকে, তো আমরা যে জীবন, তো আমরা এটাকে আরও ভাঙি। এটা কিন্তু জীববিজ্ঞান না, এটা হচ্ছে জীবন জ্ঞান। এটি হচ্ছে জীববিজ্ঞান। জীবন জ্ঞানের মিলিত রূপই হচ্ছে জীববিজ্ঞান। তো এখন আমরা যদি জীবন লিখি, এগুলো তোমার খুবই অবজেক্টিভ বেশি আসে, তোমরা সাবধানে দাগাবা। তো জীবন অর্থ কি? জীবন অর্থ হচ্ছে বায়োস। জীবন অর্থ হচ্ছে বায়োস। আর জ্ঞান অর্থ কি? লগোস। এই যে জীবন অর্থ বায়োস আর জ্ঞান অর্থ লগোস, এটার জনক কে? তো অনেকের মাথায় আসবে এটার জনক কে, কে বানিয়েছেন এটা? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।
গ্রিক দার্শনিক অ্যারিস্টটল 384 থেকে 322। তিনি হচ্ছে জীববিজ্ঞানের জনক। এখন তোমরা মনে করবে যে ভাইয়া তুমি উল্টা লিখছো কেন? এটা আসলে উল্টা লিখিনি, এটা হচ্ছে তিনি 322 থেকে 384, এটা হচ্ছে আরবি ভাষায় লেখা হয়। তো দেখি আমরা এখন যে বায়োলজি কাকে বলা হয়, এটা আমরা পড়ছি বায়োলজি কী, আর আমরা পড়ি বায়োলজি কাকে বলা হয়। তো বায়োলজি কাকে বলে তোমরা নিজেরাই এখন ভাবো একটু। আমি প্রথমে যে উদাহরণটি দিয়েছি এটার মাধ্যমে পড়তে পারবা, এটা লিখলেও তোমরা নাম্বার পাবে, তোমাদের জ্ঞানে 1, সেটি এটা লিখলেও তোমরা 1 পাবে। তো আমি এখন যেটা দিব সেটা হচ্ছে সবচেয়ে ভালো, সেটা দিলে তোমাদের নাম্বারে আরও ভালো পাবা। তোমাদের ক্লাস 9-10-এর জন্য যারা এই সংজ্ঞাটি লিখবে জীববিজ্ঞানে, তারা পুরো সৃজনশীলেই আমি আশা করবো ভালো নাম্বার পাবে। কারণ এটা লিখলেও তোমরা একই পাবা, কিন্তু তোমার পরের যে অনুধাবন আর প্রয়োগে যাওয়া তখন তোমাদের একটু ঝামেলা হবে। সেখানে তোমাদের ঝামেলা হবে না, সারা যখন খাতা দেখবে তখন যখন এটার কোয়ালিটিটা একটু কম দেখবে তখন পরের ধাপে গিয়ে তোমাদের সমস্যা হবে। কারণ স্যাররা প্রথমে জ্ঞানের কোয়ালিটি দেখে তারপরে বুঝতে পারে যে তোমাদের সৃজনশীলটা কীরকম হবে, সেই অনুসারে নাম্বার দেয়। তো আমি বলবো বেশিরভাগ এটা লেখার চেষ্টা করতে, এটা সহজ। অনেকেই এটা দেখবা, অনেকে এটা লিখবা, কিন্তু আমি বলবো এটা লিখবা তোমরা। তো যাই হোক, আমি আশা করবো আমার আলোচনার পর তোমরা জীববিজ্ঞান কী সেটার ধারণা সম্পর্কে ক্লিয়ার হয়েছ। এই যে বায়োস, জীবন, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, এগুলা তোমাদের অবজেক্টিভ, এগুলো বেশি পড়বা কারণ এগুলো অবজেক্টিভ হিসেবে আসে। তো আমি আশা করবো জীববিজ্ঞানের ধারণা আমার শেষ করতে পেরেছি। তো জীববিজ্ঞানের শাখায় আমি যাব, তাহলে কি পাবো দেখি। তো জীববিজ্ঞানের শাখা বলতেই তোমরা বুঝে গেছো, আমি আশা করবো যে এই জীববিজ্ঞানটাকে থেকে বিভিন্ন শাখায় বিভক্ত করবে। তো যদি বিভিন্ন শাখায় বিভক্ত করা হয় তাহলে জীববিজ্ঞানের শাখা হচ্ছে 2টি, উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান। তোমাদের এই 9ম-10ম শ্রেণীর আমি যে সালের বইটি দেখছি, 18-19-এর যে বইটা দেখছি আমি, সেটার মধ্যে তেমন ব্যাখ্যা নেই। কিন্তু তোমরা যখন উচ্চতর গণিত, উচ্চতর বায়োলজি অর্থাৎ ইন্টারে যাবা, তখন তোমাদের আমি আগেও বলেছি যে 2টা বই থাকবে এবং প্রচুর পড়া হবে। তোমরা পুরো বছর পড়িয়ে খুলবা না একটা বই। আর তোমাদের রসায়ন আছে, ফিজিক্স আছে, অনেক খুবই পড়া। তো আমি বলতেছি যে কেন বলতেছি এই কথাটা, যে এখানে তোমাদের 9ম-10ম শ্রেণীতে শুধু তোমাদের এই জীববিজ্ঞান সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যে এটা কী, কিন্তু যখন তোমরা আরেকটু লেভেল উপরে হবা তখন তোমাদের এত পড়া থাকবে যে তোমরা বুঝতেই পারবে না এত কীভাবে বেড়ে গেল। যেমন তোমাদের 5 থেকে 6 উঠলে একটু বাড়বে, 6 থেকে 7 গেলে একটু বাড়বে, 7 থেকে 8 গেলে একটু বাড়ে। কিন্তু এখানে কি তোমাদের তাড়াতাড়ি শেষ করাতে হয়, 2 বছরের মধ্যে এটা শেষ করে এরপর দেখবে তোমাদের কাছে এত মোটা মোটা বই আসলে তোমরা একটু ঘাবড়ে যাবা। তো ঘাবড়ানোর কিছু নাই, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো আর যদি জীববিজ্ঞানের শাখাগুলো, বিভিন্ন শাখা যদি ভালো মতো পড়ো, আমি আশা করবো তোমরা পারবে। তো উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান, এটা হচ্ছে জীববিজ্ঞানের 2টি শাখাসমূহ। এই 2টি শাখাসমূহ তোমাদের আরেকটু হাই লেভেলে গেলে এক একটা নিয়ে একটা বই, এত মোটা মোটা। তো আমি কথা বেশি না বাড়িয়ে আগাই। এই যে জীববিজ্ঞানের শাখা 2টি, উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান।
যে উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান, সেটা আলোচনা করা হচ্ছে কার উপর, তার ভিত্তিতে জীববিজ্ঞানকে আবার আরও দুটি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। কোন দিক দিয়ে? এতটুকুই না, জীববিজ্ঞানের আরও অনেক শাখা আছে। এখানে কিন্তু যে শাখা জীববিজ্ঞানের, সেটা শাখার কিন্তু কোনো অভাব নেই, অনেক শাখা। যেমন আমরা যদি বলি প্রাণী বিজ্ঞানের, এই যে প্রাণী বিজ্ঞানের, সেটার কিন্তু আবার 3টা শাখা: জিনগত বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো বিভিন্ন শাখার বিভিন্ন উপাদান। তো যে প্রাণীবিজ্ঞানের যে উপাদানগুলো, সেগুলো তোমার লাগবে না, সেগুলো তোমার এখনও তোমাদের ক্লাসের, অর্থাৎ 9-10 ক্লাসের জন্য প্রয়োজন নেই। তো তোমাদের আমি যে বইটা দেখছি, যে 18-19 যে বইটা দেখছি, সেখানে জীববিজ্ঞানের শাখা পর্যন্ত এতটুকুই আলোচনা করা হয়েছে, তোমাদের বেশি আলোচনা করা হয়নি তোমাদের, কারণ এটা হচ্ছে একটু ধারণা দিচ্ছে তারা। তারপর যখন তোমার একটু লেভেল আপ হবে, তখন তোমাদের আরও বেশি ধারণার মুখোমুখি হতে হবে, তখন তোমাদের বেশি পড়া। তো আমি বলছি যে তোমরা এটাকে অবহেলা না করে ভালো মতো শিখে নেবে, আমি আশা করব। তো এখন ভৌত জীববিজ্ঞান সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তো ভৌত জীববিজ্ঞানের ভিতরে একটা আছে আমাদের অঙ্গসংস্থান। অঙ্গসংস্থান এটাকে আমাদের বলে হচ্ছে মরফোলজি। এই মরফোলজি জীবের সার্বিক অঙ্গস্থানিক এবং দৈহিক গঠন বর্ণনা ও শাখার বিষয়ে এই মরফোলজি। আর দেহের বৈহিক বর্ণার যে বিষয়, অর্থাৎ বহি অঙ্গসংস্থান, যেটাকে বলে ইন্টার মরফোলজি, যেহেতু বহিস্থ কাজ করে সেহেতু আমরা বলবো ইন্টার মরফোলজি। আর যে অভ্যন্তরীণ বর্ণনার বিষয়, অর্থাৎ অঙ্গসংস্থান, সেটাকে আমরা বলবো ইন্টার মরফোলজি। তো আমি আশা করি তোমরা মরফোলজি 2টি ভাগ বুঝতে পারছো, ইন্টার আর একটা কি এক্সটার্নাল। একটা হচ্ছে বহিস্থ, আরেকটা হচ্ছে অন্তঃস্থ। তো শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি যেটা আমরা যাই, এরা তোমাদের বেশিরভাগ আসে না, তাই আমি এটার ব্যাখ্যা তোমাদের দিচ্ছি না। তো আমরা শরীরবিদ্যাতে যাই, যেটা হচ্ছে ফিজিওলজি, শরীরবিদ্যা। যেটা কি ফিজিওলজিতে যদি যাই, জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, যেমন শ্বসন, সালোকসংশ্লেষণ হচ্ছে আমাদের উদ্ভিদের যেটা ইত্যাদি বিষয়সমূহ এই শাখায় আলোচনা করা হয় এই শরীরবিদ্যাতে। এছাড়া জীবের যাবতীয় যে শরীরবৃত্তীয় যে বিবরণ, সেই এই শাখায় এইখানে আলোচনা করা হয়। তো তোমাদের ভৌত যে জীববিজ্ঞান, এটা শুধু এই নামগুলো তোমাদের পড়লেই হবে, কারণ এগুলো অবজেক্টিভ আসবে। তা ভৌত জীববিজ্ঞানে তেমন কিছু নাই, আসবে না সৃজনশীলে। তো আমরা বাস্তুবিদ্যাতে যাই। বাস্তুবিদ্যা কি? এই যে বাস্তুবিদ্যার শাখা, সেখানে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে 1 নম্বরটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এটা হচ্ছে অন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা। যে ক্রাইনোলজি, এটা জীবদের হরমোন এর কার্যকারিতা বিষয়ক আলোচনা করা হয়।
এটা গেল আমাদের বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যার 1 নম্বর পয়েন্ট, অর্থাৎ যেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। তো আমরা যদি জীব ভূগোল অর্থাৎ বায়োজিওগ্রাফি আমরা যদি দেখি, তো এই শাখায় যে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখার যে জীবের বিস্তৃতি বা অভিযোজন যে সম্পর্ক আলোচনা করা হয়, সেখানে জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের যে শ্রেণী বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিদ্যা আমাদের আলোচনা করা হয়। তো আমি আশা করব জীববিজ্ঞানের যে শাখাগুলো সেগুলো তোমরা বুঝতে পেরেছ। এখান থেকে তোমাদের বেশি সৃজনশীল আসে না, তো আমি আশা করবো এখানটা বেশি পড়ার কিছু নেই, শুধু তোমরা জীববিজ্ঞানের ধারণাটা বেশি করে একটু অবজেক্টিভ দেখবা। আর যে অঙ্গসংস্থান, মরফোলজি, ফিজিওলজি, এরপরে যে আমাদের ইকোলজি, এরপর যে বায়োজিওগ্রাফি, এরপর যে ফিজিওলজি, হিস্টোলজি, এমব্রায়োলজি, সাইটোলজি, এগুলো যেগুলো রয়েছে, জেনেটিক্স ইত্যাদি ইত্যাদি, যাই হোক এগুলো তোমরা বেশি নামগুলো মুখস্থ করবে। এবং আমাদের আরেকটা উপাদান রয়েছে যে ফলিত জীববিজ্ঞান, সেটাও তোমাদের কখনো সৃজনশীলে আসবে না। আমি সৃজনশীলে যেটা আসবে অর্থাৎ জীববিজ্ঞানের যেই আমাদের শ্রেণীবিন্যাস, সেটা নিয়ে আমি বিস্তারিত অনেক আলোচনা করব। সেখান থেকে অনেক সৃজনশীল আসবে তোমাদের, বলা গেলে এই অধ্যায় 1 থেকে সেখান থেকেই সৃজনশীল আসে। তো আমি সেটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, তাই আমি এই জীববিজ্ঞান শাখা এখানেই শেষ করছি। তবে এখন যাব জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসে। তোমরা কি জানো যে শ্রেণীবিন্যাস কী? আমি আশা করবো তোমরা 8ম শ্রেণীতে পড়ে এসেছো যে শ্রেণীবিন্যাস কী এবং এটি কীরকম, শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা কী, এখানে তোমরা ক্লাস 8এই পড়ে এসেছো এবং পড়ে এসেছো করোডাটা, নেমাটোডা, আর্থ্রোপোডা, বিভিন্ন শ্রেণীবিন্যাসের নাম। কিন্তু উদ্ভিদের এই পর্যন্ত যে উদ্ভিদ আর যে আমি প্রাণীতে আমি যদি আলাদা করি, সেটার মধ্যে উদ্ভিদ কত লক্ষ হয়েছে তোমরা জানো? উদ্ভিদ 4 লক্ষ শ্রেণীবিন্যাস হয়েছে, এত নামকরণ হয়েছে 4 লক্ষ। তোমরা কত জানো আমি জানি না, কিন্তু মোট 4 লক্ষ নামকরণ হয়েছে। আর যেটার মধ্যে প্রাণী, সেটা হচ্ছে 13 লক্ষ। পৃথিবীতে 13 লক্ষ ধরনের প্রাণী রয়েছে, যেগুলোর বর্ণনা করেছে, যেগুলোর শাখা এখনও চূড়ান্তই হয়নি, কেননা প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতি বর্ণনা সংযুক্ত আছে। যে শ্রেণীবিন্যাসটা রয়েছে সেটা কিন্তু একটা সুসংজ্ঞবদ্ধ বিজ্ঞান। তো যেহেতু শ্রেণীবিন্যাস একটি সুসংজ্ঞ বিদ্যা, এবং যেই আমাদের এই শাখার মধ্যে একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে উঠেছে, যেটার নাম হচ্ছে টক্সনমি, সেই শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই, সেটা কি? এই বিশাল ও বৈচিত্র্যময় যে জীবজগতের সহজভাবে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানা, এটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস উদ্দেশ্য। তো আমাদের বেশিরভাগ আলোচনা কী রয়েছে? ট্যাক্সন শব্দটা যদি লিখি, ট্যাক্সন, তো আমি যখন ট্যাক্সোনমি আর ট্যাক্সন বলছি, সে ট্যাক্সনটা কি? আমাদের যেসব প্রাণী বা প্রাণী গোষ্ঠী শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ অর্থাৎ ক্যাটাগরি বা র্যাঙ্কের অন্তর্ভুক্ত করা হয়, সেসব প্রাণী গোষ্ঠীকেই আমরা বলি হচ্ছে ট্যাক্সন। তোমাদের 9ম-10ম শ্রেণীতে ট্যাক্সন লাগে না, আমি তবু তোমাদের একটু বললাম, কারণ তোমাদের এখানে ট্যাক্সোনমির নামে একটু কথা রয়েছে। তো ট্যাক্সনটা কি? তো ট্যাক্সন আছে হচ্ছে হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স কি তোমরা জানো? আমি যদি লিখি হোমোসেপিয়েন্স, এই হোমোসেপিয়েন্সই কিন্তু এক ধরনের ট্যাক্সন।
এই হোমো স্যাপিয়েন্স অর্থাৎ আমরা যে মানুষ, আমরাই হচ্ছে ট্যাক্সন। তো ট্যাক্সোনমিক ইউনিট যেটা শ্রেণীবদ্ধগত একক, ট্যাক্সনকে বলা হয় শ্রেণীবদ্ধগত একক। আমরা যদি ট্যাক্সনে আরও কিছু বৈশিষ্ট্য লিখি, যেমন ট্যাক্সন কী কী রয়েছে, তো আমাদের রয়েছে হচ্ছে অ্যানিমেলিয়া, করোডাটা, করোডাটা। এরপরে রয়েছে আমাদের ম্যামালিয়া, যেটা আমাদের বাঘ, ম্যামালিয়া। তো তোমরা আশা করবো যে তোমরা ট্যাক্সন কী অর্থাৎ ট্যাক্সোনমিক যে ইউনিট অর্থাৎ শ্রেণীবদ্ধগত একক সেটা বুঝতে পারছো। তবে যদি শ্রেণীবিন্যাসে আরও কিছু ধাপ তোমাদের সাথে আলোচনা করি, তো তোমরা শ্রেণীবিন্যাসের আবশ্যিক অর্থাৎ ম্যান্ডেটরি যে র্যাঙ্ক বা ক্যাটাগরি হচ্ছে 7টি। শ্রেণীবিন্যাসে যে আবশ্যিক আমি যদি বলি, শ্রেণীবিন্যাসের আবশ্যিক অর্থাৎ ম্যান্ডেটরি র্যাঙ্ক বা ক্যাটাগরি এই শব্দগুলো মনে হয় তোমাদের বইয়ে আছে, আমি যা জানি তোমাদের বইগুলো নাই, কিন্তু তোমরা যদি এগুলো পরীক্ষা লেখো তোমাদের কিন্তু কাটা দিবে না, কিন্তু এগুলো লিখলে তোমাদের বেশি নাম্বার দেবে। আমি যে লিখছি এগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তোমাদের দরকার। এমন না যে তোমাদের দরকার না, তোমরা লিখলে এগুলো নাম্বার পাবা না। আমি যা আশা করবো আমি যা লিখতেছি তোমরা এগুলো লিখে রাখবা, এবং সেগুলো ভালো মতো পড়ে বইয়ের বাইরেও পড়ে তোমরা যদি আনসার করো খুবই ভালো নাম্বার পাবে। এই লাইনটি আমি শুধু এই লাইনটি বইয়ের বাইরে লিখছি, বেশিরভাগ আমি বইয়ের থেকে লিখবো, অর্থাৎ তোমাদের যে বইয়ের অংশগুলো রয়েছে সেখান থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো আমাদের যে লিখছি শ্রেণীবিন্যাসের আবশ্যিক ম্যান্ডেটরি, যেটাকে আমরা বলি র্যাঙ্ক বা ক্যাটাগরি। র্যাঙ্ক বা ক্যাটাগরি সেটা হচ্ছে 7টি। সেটা হচ্ছে কী সেটা হচ্ছে আমাদের কিংডম, ফিলম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিয়াস। কী বললাম আমরা? কিংডম একটা রয়েছে আমাদের, এরপর আছে ফিলাম, এইগুলো তোমরা 8ম শ্রেণীতেই পড়েছ। ক্লাস, এরপর আমাদের রয়েছে অর্ডার, ফ্যামিলি, এরপর জেনাস, আর কি আছে? স্পেসিয়াস আছে আমাদের, হ্যাঁ আমাদের স্পেসিয়াসও আছে। তো স্পেসিয়াস বানাটা তোমরা খুবই সাবধানে লিখবে। স্পেসিয়াস এগুলো তোমাদের হচ্ছে যে আমাদের ট্যাক্সনের অর্থাৎ যে শ্রেণীবদ্ধগত ক্যাটাগরি, শ্রেণীবিন্যাসের আবশ্যিক ম্যান্ডেটরি র্যাঙ্ক বা ক্যাটাগরি, এগুলো হচ্ছে 7টি। এগুলো হচ্ছে তোমাদের কিংডম, ফিলম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিয়াস। তো এইগুলো হচ্ছে তোমাদের ধারণা। তো আমি যদি যে শ্রেণীবিন্যাসের যে উল্লেখযোগ্য অবদান কে রেখেছেন এগুলো তোমাদের অবজেক্টিভ অনুসারে আসবে। এটা হচ্ছে একজন সুইডিশ মানুষ, তার নামটা কি তোমরা এগুলো খুবই ভালো মতো পড়ে, যখন তোমাদের যদি 1 নাম্বার অর্থাৎ জ্ঞানে আসে যে তোমাদের শ্রেণীবিন্যাস উল্লেখযোগ্য অবদান রেখেছেন কে, তো
তোমরা অনেকে লিখে ফেললো, আমি দেখেছি, যেটা সুইডিশ ক্যারোলাস লিনিয়াস। এটা কিন্তু হবে না, তোমাদের প্রকৃতিবিদ শব্দটা লিখতে হবে। এরকম অনেকেই নাম্বার কম পায়, প্রকৃতিবিদ লেখে না, আমি দেখেছি। যেটা তোমরা চেষ্টা করবে বেশি কারা প্রকৃতিবিদ, কারা বায়োলজিস্ট, সেটা দেখে অ্যান্সার করার। ক্যারোলাস লিনিয়াস। এখন আমি আরেকটা তোমাদের কাছে বলবো, যেটা তোমরা অনেকে এটাও লেখো না, সাল লেখো না। তোমরা যারা অষ্টম শ্রেণীতে শিখেছো, সপ্তম শ্রেণীতে তোমরা শ্রেণীবিন্যাস শিখেছো, সেখানে তোমরা সাল লিখতে না। এখন নবম শ্রেণীতে রয়েছো, নবম দশমে রয়েছো, যেটা তোমাদের সাইডে লিখে দিতে হবে যে তিনি 1707 থেকে 1778 পর্যন্ত ছিলেন। এটা তোমাদের নবম দশমের জন্য লিখতে হবে। তো তিনি যেই আমাদের ক্যারোলাস লিনিয়াস, তিনি 1775 সালে আপসালা বিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যান্টোনমির অধ্যাপক নিয়েছিলেন। তিনি বিভিন্ন উদ্ভিদ আর বিভিন্ন ফুল সম্পর্কে আলোচনা করতে করতে যে বিভিন্ন নামকরণ, পূর্ণ শ্রেণীবিন্যাস ইত্যাদি তিনি আবিষ্কার করলেন। এই নমুনা জীবের বৈশিষ্ট্য করেই তিনি জীবজগতে দুটি ভাগে বিভক্ত করেন, যেটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর যেটা হচ্ছে প্রাণী জগৎ। তো এতটুকু ছিল আমাদের জীবের শ্রেণীবিন্যাস। তোমার ভাবো না যে শ্রেণীবিন্যাস সেখানেই শেষ। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য রয়েছে, এরপরে আমাদের কিংডম এক, ক্যারোলাস, এরপরে আমাদের ইউক্যারিওটা, এগুলো রয়েছে। আমাদের অনেক পড়া রয়েছে এখনও। তো আমি আশা করবো আমি পার্ট 1-এ যতটুকু বোঝাচ্ছি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকের জন্য এতটুকুই রাখবো। তোমাদের আমি যে আলাদা কিংডম, সেগুলো আমি আলাদাভাবে বোঝাবো, যাতে তোমরা নিশ্চিন্তে বুঝতে পারো। আমি এখন যেগুলো বুঝেছি তোমরা এগুলো ভালো মতো পড়ে রাখবে, যাতে তোমরা কিংডমগুলো বুঝতে পারো। তোমাদের অধ্যায় একটি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশি অ্যান্সার করার চেষ্টা করবে, কারণ এখান থেকে অ্যান্সার করলে তোমরা 10-এ 10 পাওয়ার সম্ভাবনা পাবা। তো আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের ভালো লাগে একটি লাইক দিবে এবং আমার কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কী কী প্রয়োজন। আমি সেখান থেকে একটি টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। তো আমি পার্ট 2 পর্যন্ত আসা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।